আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আশা করছি পুরো ব্লগটা জুড়েই আমার সাথে থাকবেন। আজকে সকালবেলাটা একটু অন্যরকম লাগছে। কিছু জায়গা মেঘ হয়ে আছে, আবার কিছু জায়গায় রোদ উঠেছে, মানে দেখতে বেশ ভালোই লাগছে। আবার এই পাশে কিন্তু একটা ভ্যাপসা গরমও আছে। মানে সব মিলিয়ে মানে দেখতে বাইরের দিক থেকে দেখতে ভালো লাগে, কিন্তু ঘরের মধ্যে অনেক গরম। আর এই গরমে আমি গাছের পাতাগুলোতে স্প্রে করে দিচ্ছি, তাহলে পাতাগুলো একটু সতেজ থাকবে। সেজন্য আমি প্রতিদিনই চেষ্টা করি একটু সকালের দিকে গাছগুলো স্প্রে করে দিতে, মানে বিশেষ করে পাতাগুলোতে। আর পানি তো ডেলিই দিতে হচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে আমি প্ল্যান করে নিই কোন কাজটা করে নেব আগে, কারণ সমস্ত কাজ তো আমার নিজের হাতের একাই করতে হয়। সেজন্য আমি মনে করি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চিন্তা করে নিই, আগে আমি প্রথমে ঘরের কাজ শেষ করব, তারপরে আসব রান্নার কাজে। কারণ একদিক শেষ হলে হয় কি যে আমি পুরো রান্নাটাই আমি মনোযোগ দিয়ে করতে পারি। আর একা হাতে যেহেতু মানে কেউ আমাকে সাহায্য করার নেই, সেজন্য একদিক শেষ করে নিলে সেই ঝামেলাটা মাথা থেকে চলে যায়, তারপরে আমি মনোযোগ দিয়ে রান্না বান্না করতে পারবো। আর যেহেতু কোটাকাটি সব কিছুই নিজের হাতে, বাসন কোসন মাজা, এই সমস্ত সব একটা প্ল্যান করে কাজ করলে দেখবেন কাজটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। আর আজকে আমি দুপুরে তেমন কিছু বেশি রান্না করব না। আজকে আলু দিয়ে মুরগির মাংস ঝালঝাল করে রান্না করব, আর একটু পোলাও রান্না করব। আমার এতে শর্টকাট রান্নাও হবে, আবার বাচ্চাদেরও খুশি করা যাবে যে হ্যাঁ আজকে পোলাও রান্না হয়েছে। আমি সবসময় মুরগির মাংস সবসময় বাটা মশলা দিয়েই রান্না করি, বিশেষ করে পেঁয়াজটা। আমার কাছে মনে হয় যে মুরগির মাংস যেহেতু অনেক নরম মাংস, মাংস গলে যায়, পেঁয়াজ কিন্তু গলে না, পেঁয়াজ কিন্তু আস্তে আস্তে থেকেই যায়। সেই জন্য আমি সবসময় মুরগির মাংস বাটা পেঁয়াজ দিয়ে রান্না করি। এতে করে ঝোলটাও কিন্তু একটা ঘন হয়ে আসে, খেতেও কিন্তু মজা লাগে। আর আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে মুরগির মাংস একটা সুন্দর একটা সেন্ট আসে। আর গরম পানি আমি সবসময় ব্যবহার করি, এতে করে মুরগির মাংস কেন, যে কোনো মাছ বা মাংস স্বাদ অন্য রকম আসে। আর আমি এখানে মুরগির মাংসটা চুলায় দিয়ে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। এটা আমি রান্না করব রাইস কুকারের হাঁড়িটা আমি নিয়ে প্রথমে গ্যাসের চুলায় বসিয়ে এটা ভালোভাবে চালটা ভেজে নিব, তারপরে আমি রাইস কুকারে বসিয়ে দেব। না হলে রাইস কুকারে যদি আমি চাল ভাজি তাহলে সেইভাবে সুন্দর করে ভাজা হয় না। আর এই যে বিকেলের দিকে বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ আর ম্যাঙ্গো মিল্কশেক করে দিচ্ছি। বাচ্চারা আসলে আম খেতে চায় না, তাই ভাবলাম যে এই মিল্কশেক করে দিলে ম্যাঙ্গো মিল্কশেক করে দিলে বাচ্চারা বেশ মজা করেই খাবে, এতে তাদের একটু আমও খাওয়া হবে। আমিও যদিও বলেছি যে আম এইভাবে না করে দিই, আমি একটু কেটে দিই, তোমরা খাও, কিন্তু আমার বাচ্চারা এটা শুনতে চায় না, ওরা ম্যাঙ্গো মিল্কশেক খেতে খুব পছন্দ করে। আর এই ডিম সিদ্ধ নিয়ে তো একটা কাহিনী আছে, সেটা আমার এক ছেলে বলে একেবারে নরম থাকতে, আর এক ছেলে বলে না শক্ত থাকতে। যাই হোক, ডিমের আসলে টাইমিংটা আমি বুঝি না। আমি বললাম বাবা যেভাবে আমি করে দিচ্ছি এইভাবেই খাও, আমি তোমাদের মতো টাইমিংটা বুঝি না। তা আমার বড় ছেলে তো প্রথমে খুবই রাজি, ওর কোনো ঝামেলা নেই, আমি যেভাবেই করে দিব ও তাতেই রাজি। কিন্তু সবচেয়ে সমস্যা করে ছোট ছেলেটা। আর এই যে ডিমের উপরে একটু বিট লবণ আর গোলমরিচের গুঁড়া করে ছিটিয়ে দিয়েছি, এতে করে ডিমটা খেতে কিন্তু মজাই লাগে। প্রথমে তো আমার ছোট ছেলে এইভাবে কেন ডিম করেছি, আর একটু কেন শক্ত রাখুনি, তা এইভাবে দিলাম তখন ওর বলল যে না খেতে মজা লেগেছে। আমি বললাম এইভাবে করে দিচ্ছি, তুমি এটা খেয়ে দেখো, তা ওর কাছে মজা লেগেছে। যাই হোক, বাচ্চাদের কাছে যেটা মজা লাগে সেভাবে করে দিতে পারলেই হলো। ওদেরকে নাস্তা দিয়ে আমি একটু ভাবলাম যে একটু আচার বানিয়ে ফেলি। ডিপ ফ্রিজে আমার কিছু কাঁচা আম রয়ে গেছে, তাই আর কি সেজন্য ভাবলাম আজকে রাতেই আমি
আচারটা করে ফেলি। আর এই আচারের মশলাটাও আমি করে নিচ্ছি। এখানে আমি 5 ফোড়ন, একটু ধনিয়া আর হচ্ছে শুকনো মরিচ একটু টেলে নিয়ে আমি এটা গুঁড়ো করে রেখেছি। আর এই যে ডিপে রাখা আম আমি আগেই বের করে রেখেছিলাম, ওইটা আমি সামান্য একটু মানে জাস্ট ফুটবে না, একটু ফোটার মতো হলেই নামিয়ে নিয়েছি। যেহেতু এটা ডিপে ছিল তো এমনিই নরম হয়ে গেছে, দেখেন মানে দেখাই যাচ্ছে যে কি পরিমাণ নরম হয়ে গেছে। আর আমি এটা বেশি আর জোরে আর পেস্ট করিনি, হালকা হালকা করে চেপে দিয়েছি। অনেকেই ভাবতে পারেন ডিপে আম কি করে আচার করে, আম তো নষ্ট হয়ে যাবে। আসলে এটা কখনই নষ্ট হয় না, এটা আমিও আগে ভাবতাম যে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি এক ভাবিকে এইভাবে আমি করতে দেখেছি যে ডিপের আম মানে দিয়ে আচার তৈরি করেছে। উনি অনেক দিন ধরে 6 মাসও ধরে রেখেছে, কোনো সমস্যা হয়নি। ওনার বাসায় গেলে তো আমরা ওই আচারটাই খাই। তা ভাবলাম যে আমারও ডিপে আম আছে, তাহলে আমিও তৈরি করে ফেলি। আর এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আর এই যে আমি মরিচটা একটু ফালি ফালি করে ছিঁড়ে দিয়েছি, এতে করে একটু ঝাল ঝাল হবে। আর এখানে আমি গুড় ব্যবহার করেছি। এখানে সবাই সাধারণত খেজুরের গুড় ব্যবহার করে, কিন্তু আমার বাসায় খেজুরের গুড় ছিল না, তাই আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। আর সেই সাথে দিয়ে দিয়েছি গোটা 5 ফোড়ন, মানে একটু দাঁতের গোড়ায় বাঁধবে, মানে চাটনির মতো খেতে কিন্তু মজাই লাগে। আর এই যে হালুয়ার মতো হয়ে গেলেই নামিয়ে ফেলবো। আর এইভাবেই আমি একদিন পুরো রেখে দেব, তারপরে আমি কাচের জারে এটা সংরক্ষণের জন্য রেখে দেব।